জয়া বচ্চনও কিন্তু বোলপুর লজে ছিল এবং 10:30 11টার সময় একটা ফোন আসে বম্বে থেকে, বোলপুর লজের লোকেরা বলেছে এখন হবে না, এখন ডাকা যাবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। কে? অমিতাভ বচ্চন ফোন করেছিল। অ্যান্ড বম্বে থেকে কাজ করে এসে ওনার শুটিং যখন জয়েন করলাম, বললো মুনমুন গানটা আমরা রাখছি না ছবিতে। সো আই ওয়াজ আ লিটল হার্ট, ঠিক আছে। পরে উনি আমাকে বললো যে ইউ ডিড নট রিহার্স, you didn't take it seriously, so I just cut out the song. And that's just one or two instances. There are hundreds of memories of Tapan Sinha and of many directors that I've worked with of that, what can I say, of that stature. কাঁদে এরকম করে বলে, ও বামপন্থী, ও কাউকে দেবে না, তুমি ভেতরে। আর তপনদার জন্মদিন মানে সবসময় দেখেছি পুজোর আগে, পুজোর পরে, দশমী সপ্তমী পড়তো, বাসন্তী মানে ভালো জানবে যেহেতু ওই এলাকাতে থাকে। তো যাকে আমরা তপন সিনহার শতবর্ষকে তপন সিনহা ফাউন্ডেশন থেকে পালন করবার জন্য উদ্যোগটা নিয়েছি। ক্যালেন্ডার আমরা করছি তপনদার উপরে, এবং সেই ক্যালেন্ডারটার কভারে লিখে পাঠিয়েছেন বৈজয়ন্তী মালা। আর ক্যালেন্ডারটা জাস্ট ফার্স্ট মানে পেজটা আমরা আজকে করবো, রিলিজ করবো। আর যারা আছেন তপন সিনহা ফাউন্ডেশনের সভাপতি যোগেন চৌধুরী আছেন, রাজাদা আছেন, তপনদার সঙ্গে কাজ করছেন, তপনদার উপর তথ্যচিত্র করেছেন। অর্জুন দাও তপনদার অনেকগুলো ছবিতে ছিলেন, একাধিক ছবিতে। মনমন্দির ছিলেন বৈদ্যুজ্যের রহস্য, আর বাসবিধি তো হচ্ছে বিখ্যাত চারু, মাঝে রবীন্দ্রনাথের অতিথির। সেই জন্য আমরা তপনদার সম্পর্কে সবার পার্সোনাল অল্প অল্প করে স্মৃতিচারণ শুনবো। তো আমরা মানে আমার জায়গায় আজকে সঞ্চালনা করবেন অয়ন চৌধুরী। অয়ন চৌধুরী কর্পোরেট হাউসের হলেও নিজে একজন ভীষণ সুন্দর মানচিত্রগ্রাহক, ভীষণ ভালো ছবি তোলেন এবং বিদেশেও এশিয়ার বিভিন্ন জায়গায় ছবি তুলেছেন। এবং ওনার অয়নের বাক্স তার একটা অনুষ্ঠান করতে চলেছেন ওরা, যে রবিবারে যে রবীন্দ্রনাথ, সেটা 5 তারিখে হচ্ছে যোগেন্দার ওখানে। তো অয়নদা আজকে প্রোগ্রামটা সঞ্চালনা করবেন। কিন্তু এখানে যারা রয়েছেন আমার মনে হয় শোনাটাই বোধহয় ভালো। ওনারা কাজ করেছেন অনেক ক্লোজ প্রক্সিমিটি থেকে, তপনদাকে দেখেছেন এবং ওনার সাথে কাজ করেছেন। আমি শুধু একটা জিনিস লক্ষ্য করছিলাম, যখন উইকিপিডিয়ায় যাচ্ছি তখন দেখছি একজন মানুষ 1924 সালে জন্মগ্রহণ করছেন, মানে তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি। তারপরে উনি বড় হয়ে ওঠার পরে 1946-এ উনি একজন ট্রেনি হয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে ঢুকছেন নিউ থিয়েটার্স স্টুডিওতে, সেখানে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছেন এবং এই যে কেরিয়ার গ্রাফটা এমনভাবে নিয়ে যাচ্ছেন। তারপরে উনি চলে যাচ্ছেন বিলেতে গিয়ে 1950 সালে বিলেতে যাচ্ছেন, যাওয়ার পরে 2 বছর কাজ করছেন এবং ইচ্ছা করলেই হয়তো সেখানে থেকে যেতে পারতেন। সেখানটায় না থেকে উনি বেছে নিচ্ছেন দেশে এসে কাজ করার। এবং কাকে নিয়ে কাজ করবেন বোধহয় প্রথম দিকেই উনি 1957-এ বানাচ্ছেন কাবুলিওয়ালা, সেখানে টিঙ্কু ঠাকুরকে ইন্ট্রোডিউস করছেন এবং অত সুন্দর একটা মানবিকতার সিনেমা উনি যে নিজের মধ্যে ইনহেরিট করে সেটাকে ট্রান্সলেট করছেন সেলুলয়েডে, সেটা দেখার মতো। আমরা বাঙালি সমাজে পায়ের ছাপ অনেক দেখেছি, মানুষ চলে যাওয়ার সময় তার পায়ের ছাপ নেওয়া হয়, কিন্তু ওই রেবেয়ার যে হাতের ছাপটা, সেটা যখন 1957 সালের ছবিতে উনি দেখাচ্ছেন যে একজন মানুষ তার মেয়েকে স্মরণ করছে তার হাতের ছাপ নিয়ে এবং সেটা নিয়ে তার একটা জীবনের বড় অংশ কাটছে। এই ছবিটা যখন হয় তখন আমার মার বয়স 7 বছর। আর তারপরে উনি অনেক সিনেমা বানিয়েছেন। তারপরে আমি পাচ্ছি যে উনি সফেদ হাতি বানাচ্ছেন, তখন আমিও একেবারে ছোট। অর্থাৎ দুটো জেনারেশনকে উনি কেটার করলেন এবং রেখে গেলেন এমন কতগুলো সিরিজ যেটা যতদিন মনে হয় এই আমাদের রূপলী পর্দা বেঁচে থাকবে, ওনার কাজগুলোকে আমরা এইভাবে চেরিশ করব। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এরকম অনুষ্ঠান খুব লিমিটেড। আর এই যে আজকে আমি জানি না আমার কত জন্মের পুণ্যের ফলে এখানে যাদের উপস্থিতি ঘটেছে, সেই উপস্থিতিকে আমরা সারা জীবনের মতোই বোধহয় রিস্টোর করব, আমাদের মাইন্ডে মনে রাখবো তাকে। আপনারা প্রত্যেকে এসেছেন, আসুন আমরা সেটাকে উপভোগ করি। আমি প্রথমেই তপন সিনহা ফাউন্ডেশনের সভাপতি শ্রী যোগেন চৌধুরীকে আহ্বান জানাবো। যোগেনদা, আমাদের সব্বার যোগেনদা, উনি যদি কিছু বলেন তো আমরা সেটাকে শুনবো আজকে।
হ্যাঁ, আমি একটুখানি মাইক্রোফোনটা লাগিয়ে দিই। দাঁড়ান, সো দ্যাট আমরা যে সবাইকে শুভেচ্ছা। আমার যেটা স্মৃতিতে আছে, আমি একসময় রনেনদার সঙ্গে কাজ করছিলাম। সেই সময় আমরা প্রথম কাবলিওয়ালা দেখতে যাই। কাবলিওয়ালার কি পোস্টার উনি করেছিলেন কিনা জানি না, সম্ভব হতে পারে। রনেনদার কথাই বলছি। তো রনেনদা আমাদের সঙ্গে নিয়ে কাবলিওয়ালা দেখাতে নিয়ে যান, এবং সেই কাবলিওয়ালার স্মৃতি মনে আছে, সেই স্টোরি আমরা সবাই জানি। সুতরাং সেই কথাটা হঠাৎ মনে পড়ছে যে সেই ফিল্ম আর কি, তখন সেই টিঙ্কু না হ্যাঁ, হ্যাঁ, ও পাঠ করেছিল। আর এ ছিল কাবলিওয়ালাতে ছবি বিশ্বাস, ছবি বিশ্বাস ছিলেন। হ্যাঁ, তো সেই রনেনদার সঙ্গে দেখার অভিজ্ঞতা হয়েছিল তখন। আর আর তপন সিনহার তো অনেক অনেকগুলো ফিল্ম আছে, আর সেটা তো আমরা জানি তার বিখ্যাত ফিল্ম কতগুলো রয়েছে। আর আপনার মনে তার অনুরণন কোন সিনেমাগুলো, মোটামুটি কোন কোন জায়গাগুলো মনে হয়? কাবলিওয়ালার তো আমাদের মনে হচ্ছে সেই সেই ছবি বিশ্বাস আসছে, টিঙ্কু ঠাকুরের নাচটা খড়বাড়ি বয় বেগেছে, নাচের অংশটা, এই কাবলিওয়ালা এই কাবলিওয়ালা বলে, হ্যাঁ এই ডাকটা, সেই ডাকটা আছে, সেই ডাকটা সে দরজায় বসতো, বসে বসে কথা বলতো, এরকম স্মৃতিটা আছে। সেটা হচ্ছে 60s এর গল্প। হ্যাঁ, কোন সালে বেরিয়েছিল? এই 60s-এই হবে। এটা উনি 57-এ করেছেন, 57 কাবুলিওয়ালা 57। কিন্তু আমরা দেখেছিলাম 60 ওই সময়। হ্যাঁ, 57 আচ্ছা। তো 50-তে উনি বিলেত গিয়েছিলেন, তারপর 2 বছর ওখানে ছিলেন, তারপরে ফিরে আসার পরে 57, মানে অ্যাজ পার উইকিপিডিয়া আর কি 57। আচ্ছা, তো সেই সময়কার মানে ওয়ান অফ দি বেস্ট ফিল্ম আর কি কাবলিওয়ালা, এবং বেশ করে বাচ্চাদের এবং ফ্যামিলি পিপলরা খুব দেখতে যেত ফিল্মটা। এই আর ঠিক আছে, কি বলবো। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আমরা পেয়ে গিয়েছি রাজাদাকে, রাজা সেন, যিনি আমার মনে হয় যে না আপনি, তারপরে আমরা আসবো একে একে আসবো সিনিয়রিটি বেসিসে আমরা। সো রাজাদার অন্যান্য তো কাজ করেছেনই, কিন্তু মেন যেটা আমার মনে হয় যে উনি একটি তথ্যচিত্র বানিয়েছিলেন, অর্থাৎ এই যে মানে ওনাকে আরও কাছ থেকে জানা। আমরা তো দেখেছি হয়তো ওনার সিনেমাগুলোকে, অনেকে কাজ করেছি, কিন্তু ওনাকে জানা এবং ওনার সাথে নিশ্চয়ই দীর্ঘদিনের ইন্টারাকশন হয়েছে দীর্ঘদিনের, এবং সেখান থেকে উনি যে সেলুলয়েডে ধরছেন এবং কিভাবে ধরছেন আর কি মুহূর্তগুলো, আমি সুচিত্রা মিত্র ডকুমেন্টারিতে দেখেছি, কিন্তু তপন সিনহারটা দেখা সম্ভব হয়নি। রাজাদা যদি একটু কিছু বলেন। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমাদের পথিকৃৎ তপনদা, আমরা যারা ছবি করতে এসেছি পরের দিকে, আমাদের মাস্টারমশাই মানে বলতে গেলে তপনদা। ও তপনদার খুব বাজে ছাত্র আর কি আমরা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কষ্ট লাগে, আমি কিছুদিন আগে মৃণাল সেনেরও শতবার্ষিকী হলো, গোর্কি সদনে গেছিলাম, যে আমরা মৃণাল সেনকে স্মরণ করছি এরকম গুটি কয়েক লোক, আজকেও তপনদাকে স্মরণ করছি গুটি কয়েক লোক। এটা খুবই দুঃখের কথা, মানে কষ্টের কথা। আমরা আমাদের যে যাদের কাছে ঋণী তাদেরকে মোটেই স্মরণ করি না, তাদেরকে কোনো মূল্য দিই না। আমার কাছে মনে হচ্ছে আজকে সন্ধ্যাতে সেটাই কষ্ট লাগে, সেটাই আমার দুঃখের এবং ক্ষোভের। তো যাই হোক, তপন সিনহাকে আমরা পেয়েছিলাম বলে আমরা নিজেরা অনেক সমৃদ্ধ হয়েছি, এবং তপনদাকে নিয়ে আমি যে তথ্যচিত্র করেছি সেটা যদি ফাউন্ডেশন দেখাবার চেষ্টা করে ভালো হয়, কারণ ছবিটা তপনদা নিজেই দেখেছিলেন এবং খুবই ভালো লেগেছিল, উনি খুব খুশি হয়েছিলেন। মোটামুটিভাবে তপনদাকে সামগ্রিকভাবে ধরা গেছিল। ওখানে আমরা
মানে উনি তো দিলীপ কুমারকে নিয়ে কাজ করেছেন, বা শাবানা আজমি বা পঙ্কজ কাপুর, অসাধারণ সব ছবি করেছেন। আমাদের এখানে অর্জুন বা মুনমুন এরা তো অসাধারণ ভালো ছবি সব কাজ করেছেন, ওনাকে ভালো করেই জানেন। আমার আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, আমি যেটা পেয়েছি জীবনে, সেটা হচ্ছে যে সেটা অনেকেই জানে না, যেটা তপনদা একদিন এরকম ফ্লোরে আড্ডা মারতে মারতে আমাকে একটা গল্প বলেছিল, 3 বৃদ্ধের গল্প। তো আমি বলেছিলাম এই 3 বৃদ্ধ করবেন না, আমার কে জানে ভাবনা আসে, তোর করতেও পারি নাও করতে পারি। তাই আমি বলছিলাম আপনি না করলে আমাকে গল্পটা দেবেন, আমি করবো। তো বলছে হ্যাঁ তুমি করো না, কোনো অসুবিধা নেই। তারপরে আমি একটু বোকার মতন এরকম একটা সাংবাদিক এতে বলেছিলাম আমার পরবর্তী ছবির গল্পটা মোটামুটি এইরকম, যেটা তপন সিনহার লেখা, কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় সেইটা ভাবনার উপর একটা ছবি হয়ে যায়, ফলে আমি আর তখন করতে পারিনি। কিন্তু অদ্ভুতভাবে বহু বছর পরে তপনদা ওটা করতে যেয়ে উনি চিত্রনাট্য করেছিলেন, সঙ্গীত করেছিলেন, কাস্টিং টাস্টিং সব মোটামুটি করার পরে উনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং উনি আর মানে করতে পারেন না। কিন্তু অসম্ভব ভদ্রলোক ছিলেন তো, উনি প্রযোজককে যে বাজেটটা বলতেন তার থেকে যদি কিছু টাকা বাঁচতো সেটা আবার প্রযোজককে এটা আমাদের 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 প্রজন্ম ভাবতে পারেন, আমাদের প্রজন্মে বা আমাদের পরবর্তী প্রজন্মে যারা টাকা নিল তার থেকে তারপরে আবার বাড়ায়, আবার বাড়াতে যায়, সেটা একটা স্কুল। তা তপনদা ছিলেন টাকা ফেরত দেওয়ার দলে। তো যাই হোক, তো তিনি কিছু টাকা ব্যয় করে ফেলেছিলেন প্রযোজকের তপন সিনহার এই গল্পটা 3 মূর্তি, যাতে কতগুলো গানও রেকর্ডিং হয়ে গেছিল। তো ফলে উনি খুব যন্ত্রণা ভুগতেন যে আমি শারীরিকভাবে আর পারছি না, অথচ প্রযোজকের কিছু অর্থ ব্যয় করে ফেলেছি। তো আমি তখন বললাম যে তপনদা আপনি যদি অনুমতি দেন তাহলে ছবিটা আমি তৈরি করি। আর উনি একজন মুক্ত হলেন যে বাবা তুমি যদি করো, কারণ আমার এত দায় লাগছে। প্রযোজকের কিন্তু কোনো কি করবে, একটা শারীরিক অসুস্থ হয়েছেন, কিন্তু উনি এত ভদ্রলোক ছিলেন যে ওই যন্ত্রণা যে কিছু টাকা উনি ব্যয় করেছেন ওটার মিউজিক রেকর্ডিং করেছেন। তো তারপরে আমি 3 মূর্তি ছবিটা করি মোটামুটি ওনার কাস্টিংয়ের উপরে, ওনার মিউজিক, অর্থাৎ তপন সিনহার কাহিনী, চিত্রনাট্য, সঙ্গীতের উপর এই 3 মূর্তি ছবিটি হয়েছে। এটা আমার একটা বিরাট পাওনা জীবনে আর কি। এই বিরাট পাওনার সৌন্দর্যতা নিয়ে আমি আছি। আর দুঃখের কথা তো গোড়াতেই বললাম, যেই তপনদাকে আমরা এত দুর্বলভাবে স্মরণ করছি, এটা কষ্টের। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রনাথের গল্পের উপরে তৈরি অতিথিতে চারুর ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন সেই বাসবী ঘটক আমাদের মধ্যে উপস্থিত। আমি চাইবো যে উনি আমাদের কিছু অন্তত বলুন এটা সম্পর্কে এবং তপনদের সম্পর্কে। এটা একটু লাকি দেখতে হবে বা আপনি হাতে নিয়ে বলতে পারেন। হ্যাঁ, একটু মুখের সামনে ধরে নিয়ে বলুন। শুভ সন্ধ্যা। আমি বোধহয় এখানে সব থেকে অনামী, মানে কেউই আমাকে চেনেন না প্রায়, কিন্তু সবাই চিনি। হ্যাঁ, আমার সেটাই সব থেকে গর্বের বিষয় যে আমার বাবাকে সবাই চেনে। ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আমি। তো সেই জন্য সেই হিসেবে তপন কাকুকে যখন আমি প্রথম দেখি, যেহেতু আমার বাবা সিনেমা জগতে ছিলেন, সেজন্য এরা কেউই কিন্তু আমার কাছে মানে নাম করা চিত্র পরিচালক বা হিরোইন বা হিরো এরকম না, সকলেই মামা, মাসি, কাকা, জেঠি, দিদি, মুনমুনের মাকে দিদি বলে ডাকতাম। মুন্নাত আমার ছোটোবেলাকার বন্ধু। তো যাই হোক, ওরকমভাবে অভিনয়টা করতে গেছিলাম, কিন্তু সেটা অভিনয় হিসেবে ধরিনি আমি। মানে যা উনি বলতেন, তপন কাকুর একটা জিনিস আমি বলবো, মানে আমার তো বিচার করার ক্ষমতা নেই, কিন্তু একটা জিনিস আমি বলবো, আমার এখনও মনে আছে ওখানে অতিথিতে একটা সিন ছিল, যেটা পরে সকলে আমাকে বলেছিল যে অত রোম্যান্টিক সিন করলে কি করে, তোমার কি পার্থর সঙ্গে কিছু ছিল? তো কিছু ছিল না, কিন্তু কোনো রকম কিছু ছিল না। কারণটা বলছি আমি, আমাকে কিন্তু বোঝানো হয়নি সিনটা, যে কী সিন। আমাকে বললেন তপন কাকু যে আমার আঙুলটা ক্যামেরার পাশে থাকবে, সেই আঙুলটার দিকে তাকিয়ে তুমি 20 গুনবে, 20 গোনার পর তুমি একটা কি বলবে। এটাই করেছিলাম। এটি নাকি সাংঘাতিক রোম্যান্টিক সিন। তো এইটা আমার বক্তব্য যে একজন পরিচালক কতখানি বুঝতেন যে কিভাবে একটা
14 বছরের মেয়েকে কিভাবে একটা রোম্যান্টিক সিন করানো যায় তাকে কিছু না বলি। আর তাছাড়া তপন কাকুর আদর ভালোবাসা তো ভীষণই পেয়েছি, কারণ বসিয়ে রাখতেন নিজের ঘরে, কোথাও যেতে দিতেন না, কারণ বাবা বলেছেন কারোর সঙ্গে মিশতে দেবেন না, বাবা ঘরের মধ্যে বসে থাকবে। এটা মনের সেই অভিজ্ঞতা আছে যে কোথাও যাবে না, তো ঘরে বসে থাকতেন, অনেক গল্প করতেন আর ভীষণ কেয়ার করতেন। ওরকম একটা মানে শান্তশিষ্ট ভদ্রলোক বোধহয় খুব কম পাওয়া যায়। তো সেই হিসেবেই আমাদের চেনা, আমার কাকু এরকম ছিল, সেই হিসেবে তপন কাকু চেনা। আর একটা কথা আমি অ্যাড করবো, সেটা হলো তপন সিনহা ফাউন্ডেশনটা কিন্তু শুরু হয়েছিল বোধহয় আমার বাড়িতে অরিজিতের সঙ্গে। তারপরে কোনো কারণে আমি সরে আসি ওখান থেকে, তারপরে অবশ্য ওটা এখন খুব ভালোভাবে চলছে, ভীষণভাবে চলছে। তো এইটুকু শেয়ার করতে পেরে ভালো লাগলো আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। হ্যাঁ 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 ইয়ে হয়েছে, এই যে নক্ষত্রখচিত মানুষ, মানে আমাদের আজকের ঘরটা মনে রাখার মতন, এবং ওনারা যেভাবে এই যে প্রেশিয়াস মোমেন্টসগুলোকে শেয়ার করছেন, আমার মনে হয় ক্রমে জমে উঠবে আমাদের এই আলোচনা। আমাদের মধ্যে আজকে তপনদার অন্যতম নায়ক, হ্যাঁ মন্দির কাছে আসছি, হ্যাঁ অর্জুনদা রয়েছেন, অন্তর্ধান আর হুইল চেয়ারে। আমরা সবাই অর্জুনদার ওই সাংঘাতিক মোমেন্টস যেটা উনি ডেলিভার করেছিলেন সেটা দেখেছি। আজকে শুরু হওয়ার আগেও আমরা বেশ কিছুক্ষণ কথা বলার সময় অনেক কিছু জানতে পারলাম। একটুখানি সাইলেন্টে করে দেবেন মোবাইলটা প্লিজ প্রত্যেকে। হ্যাঁ, তো আমি চাইবো যে অর্জুনদা আমাদের সাথে একটুখানি তপনদা সম্পর্কে বলুন। ওনার স্মৃতির ঝুলিতে অনেক কিছু রয়েছে, তার মধ্যে থেকে কিছু তুলে এনে যদি আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ। অর্জুনদা একটু লাগিয়ে, ঠিক আছে। তপনদা সম্পর্কে বলতে গেলে মানে ভোর হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র আমি একজন অভিনেতা ছিলাম না তপনদার, আস্তে আস্তে কি উই গ্রিউ টুগেদার। মানে একটা ওনার মধ্যে যে একটা প্রবাসী বাঙালি বেঁচে ছিল, সেটা আমি আরও পুনরুজ্জীবিত করেছিলাম, কেন আমিও প্রবাসী বাঙালি। কাজে ওই জিনিসটা উনি ওনার অন্য কারুর কাছ থেকে পায়নি বলে উনি মাঝে মাঝেই আমরা ছবি করি না করি আড্ডা মারতে ওনার বাড়ি যেতাম, এবং সেই আড্ডার ছলে অনেক গল্প হতো। উনি শুনতেন রাজস্থানের কথা, আমরা চার পুরুষ ডাক্তার, বাবা কিভাবে চলে গেলেন সেই কথা, লণ্ঠনের আলো কুয়োর জলে কিভাবে মানুষ হয়েছি সেই কথা। তো আরম্ভটা কিভাবে হলো আমি জানি যে কড়ি দিয়ে কিনলাম, হিট করে গেছে। আমি আমার পূর্ণদাসের বাড়িতে 3 তলায় বসে আছি, আমার খুব জ্বর। ফোন আসছে, তখন মোবাইল ছিল না, ফোন আসছে। তো এমন সময় একটা ফোন এলো। আমি তপনদাকে খুব ভালো কপি করতে পারি, মানে মাইক দিলে আরও ভালো হবে, যে অর্জুন চক্রবর্তীর সঙ্গে কথা বলতে পারি। তার মানে যে গলাটা শুনে মনে হলো যে কেউ একজন। তার মানে যে হ্যাঁ আমি বলছি, অর্জুন আমি তপন সিংহ পরিচালক বলছি। তো আমার না তখন জ্বর ছিল, জ্বরটা কিরকম আস্তে আস্তে চলে যাচ্ছে, ঘাম দিচ্ছে আমার। তারপর হ্যাঁ দাদা বলুন। বলে অর্জুন আমার বয়স হয়েছে, দাদা তোমার বাড়ি যেতাম, তো তুমি কি একবার আমার কাছে আসতে পারবে? টেক ইউর টাইম, মানে কোনো ইয়ে নেই, এই সপ্তাহের মধ্যে যদি একবার সময় করে। আমি দাদা আমি আজকে এক্ষুনি আসছি। না 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 তুমি কষ্ট করো না, তুমি সময় করে এসো। আমি দাদা আমি আসছি, আমার ড্রাইভার নেই, আমি একা গাড়ি চালিয়ে চলে গেছি। এবার গিয়ে বেল দিয়েছি, উনি দোতলায় থাকতেন, বেল দিয়েছি। এখন কি বলে লোকে, কাজের লোক দরজা খুলেছে, উনি সিঁড়িতে দাঁড়িয়ে আছে, পিঙ্ক রঙের ফতুয়া পরে আর পাজামা পরে দাঁড়িয়ে। কি বলে যে ভালো আছো অর্জুন, কেমন আছো, আসতে কোনো অসুবিধা হয়নি তো, এই গতানুগতিক তো না। উনি হঠাৎ বললেন, আমার এক জ্যাঠা ছিল জানো তো অর্জুন, অগাধ পাণ্ডিত্য, প্রচণ্ড সুপুরুষ চেহারা, জানো যখন মারা গেলেন তখন 4 জন লোক পাওয়া গেল না কাঁদ দেওয়ার জন্যে, এত নির্মম ছিলেন, ওই রোলটা আমি তোমাকে দেবো, উঠে এসো।
আমি না মানে কিরকম রোলটা ঢুকিয়ে দিলেন আগে, মাথায় ঢুকিয়ে দিয়ে তারপরে উঠে এসো। তো এই যে তখন তার কালুদা মানে যেমন সৌমেন্দু রায় ক্যামেরাম্যান বসে আছে, তো অন্তর্ধানে তো বিভৎস একটা রোল করেছিলাম। মানে রঞ্জিত মল্লিক বলেছিল যে ভয় ধরিয়ে দিলে ভাই, ভয় ধরিয়ে দিলে, আমার একটা মেয়ে আছে, মানে এইরকম একটা ব্যাপার ছিল। তো কালুদা তপনদাকে বলে, তপনদা আপনি এই রোলটার জন্য বরুণ লাহিড়ির জন্য অর্জুনকে চুজ করলেন কেন? এই এত মানে অন্যরকম চেহারা, এটার জন্য তো একটা মানে। তখন তো বলে শয়তানের কথা বলছো তো? বলে হ্যাঁ। বলে শয়তান সুপুরুষই হয়, নাহলে সমাজে টিকতে পারবে না। সবাই একটা খোঁজো বোঝো চেহারা হয়, তুমি তাকে বাড়িতেই ঢুকতে দেবে না। একটা সৌম্য দর্শন চেহারা দিয়ে বলে এক গ্লাস জল পাবো বৌদি, কিংবা মা একেবারে জল খেতে ঘরে ফেটে যাচ্ছে মুখটা মানে তেষ্টায়, তাহলে আপনি ঢোকাবেন। তো এইভাবে তপনদার মানে এত গল্প আছে, এত গল্প আছে। একবার আমার মেসাঞ্জরে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি একটুখানি অন্যরকম, অবশ্যই মেসাঞ্জরে বসে আছি রিসর্টে, ওই ডাক বাংলোতে। আমি সময় সৌমিত্রদা চেয়ারে বসে আছেন আর আমরা সবাই এরকম বসে আছি অন্তর্ধানে। আর সৌমিত্রদা ব্র্যান্ডি খাচ্ছেন, উনি ব্র্যান্ডি খেতেন, তো ব্র্যান্ডি খাচ্ছেন আর নিজে খাচ্ছেন, কিন্তু আমাদের কোনো ইয়ে নেই, খাচ্ছেন গল্প করছেন। এবং সেটা গোলাপি, তখন তো বর্ষা ছিল তো, গোলাপি হাত আমার কাঁধে এরম করে বলে, ও বামপন্থী, ও কাউকে দেবে না, তুমি ভেতরে। আমি না ভেতরে গিয়ে স্কচের বোতলটা বের করে নিজেই ঢালছে, আবার নিজেই বলছে কাল শুটিং আছে কিন্তু আরশোলার রং দেবো না, কিন্তু ও আরশোলার রং মানে তপনদার সঙ্গে প্রচুর আড্ডা, প্রচুর। কিন্তু একটা জিনিস, তপনদা নিজের ক্ষমতাটা ভীষণ ভালো বুঝতেন। যেমন আমি লাস্ট ছবি করেছিলাম আমার সঙ্গে আনোখা মতি, শঙ্করপুরে বসে আছেন একা, তো একা বসে আছেন, তো আমি গিয়ে একটু কাছাকাছি এসে গেলে একটু সাহসও বেড়ে যায়। তো আমি গিয়ে ওর পাশে চেয়ারটায় বসেছি, বলে বসো। তাহলে কী ভাবছেন তপনদা? বলে মনটা খারাপ লাগছে। কেন? বলে জিমে জিমে উঠতে পারি না, মাথা ঘুরে যায়, এরকম করে ছবি হয় নাকি? আমি কি আর ঋষিকেশ মুখার্জি নাকি যে এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর নিজেই লিখে নিলাম নিজের শরীরে? যখন লিখতে বসি তখন তো বয়সটা মনে থাকে না, আর এখন তো হচ্ছে না, কিছু তো করতে পারছি না, মাথা ঘুরছে, দেখতে পাচ্ছি না, এ করছে, এরকম করে ছবি হয় না। ছবির জন্য একটা অন্যরকম ইয়েদের দরকার, এনার্জি দরকার। মানে তপনদার মতন লোক যদি পশ্চিমবঙ্গে না জন্মে কিন্তু ইউরোপে আমেরিকায় জন্মাতো, আমার মনে হয় না কী হতো। মানে যদি করতে 48টা ছবি, 48টা সাবজেক্ট, এটা কোনো অন্য কোনো পরিচালক আমি তো আজ পর্যন্ত জানি না, হয়তো কম শিক্ষা বলে। এই জিনিসটা, আর স্ক্রিপ্ট শোনানো, অর্জুন সময় আছে, হ্যাঁ এটা স্ক্রিপ্টটা শোনাতাম, শতাব্দীও আসছে, আমরা একবার গেছি শতাব্দী, এই শতাব্দী বেটার হাফ বসে আছে এখানে, ওই শতাব্দী এই চুপচাপ শুনবি কিন্তু কিছু বেশি কথা বলবি না। আমি কথা বলতে 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 হঠাৎ বললে আমাকে দুপুরে, ডিসেম্বরের দুপুর, হোয়াইট রাম খাবে? আর শতাব্দী না খালি কুনু মেরে যাচ্ছে আমাকে, এই খাবি না? আমি তো মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তুই বলছে একটা লোক হোয়াইট রাম খেতে, হ্যাঁ হোয়াইট রাম দিয়ে নিজেই আবার ঢেলে, আবার নিজেই বেশি খাবে না, কিন্তু বেশি খাবে না, ওটা দিয়ে টলি ক্লাব থেকে খাবার আনাচ্ছেন। এই জিনিসগুলো তপনদার একটা অদ্ভুত ব্যাপার ছিল তপনদা। আর উনি কিন্তু, আমি এক্ষুনি বলছিলাম যে এত ফ্লেক্সিবল ছিলেন যে যেখানে সফিস্টিকেটেড জায়গা সেখানে উনি প্রচণ্ড সফিস্টিকেটেড, আর যেখানে ক্র্যাশ, যেখানে সিনারিও, সেখানে উনি একদম ওইখানে চলে যেতেন, ওই লেভেলে। তাদের সংলাপ লেখাই হোক কিংবা আর্টিস্টকে বোঝানোই হোক। উদয়ন বলে একটা ছেলে ছিল, মারা গেছে, আর একটা দুটো ছেলে ছিল, তারা হুইল চেয়ারে লাবণীকে রেপ করবে। আমি সেদিন ইনসিডেন্টলি সেটে ছিলাম। উনি রীতিমতো ধমকে উঠলেন একটা ছেলেকে, উদয়নকে, কোনো মেয়ে ছেলে দেখে ধরোই নাকি, মানে এইরকম করে ওনাকে বোঝাতে হচ্ছে। মানে ওইটা তপনদার মধ্যে ছিল, এটা ভার্সেটাইল একটা ব্যাপার ছিল, যে ওটা কিন্তু আমি অন্য কোনো পরিচালকের মধ্যে সেইভাবে মানে বেশিরভাগ পরিচালক কি নিজের মানে যেটা কুক্ষিগত কিংবা নিজের একটা মাইন্ডসেট, তার মধ্যে থেকে বেরোতে খুব মুশকিল হয়। কিন্তু তপনদাকে কোনোদিন দেখিনি আমি, যেখানে যেটা যা সেখানেই তাই। মেসেঞ্জারে আমরা শুটিং করছি,
শঙ্করের স্ত্রীর নাম কি? শঙ্কর চক্রবর্তী, সোনালি গত হয়েছে, আমার স্ত্রীর রোল করছে। তো উনি মানে ফ্ল্যাশব্যাক যাচ্ছে যে বরুণ লাহিড়ী কীরকম ছিল। তো সোনালি বলছি প্রথম মনে হচ্ছে দেবতা, মানে চাঁদ থেকে এসে রাজপুত্রের মতন বলে চলে যাচ্ছি আমরা মেসেঞ্জারে। এবার সিনটা পড়তে বলছেন যে তুমি সোনালি তুমি দৃশ্য দেখছো এবং দেখে বলছো যে বাহ কি সুন্দর। অর্জুন তুমি কি বলবে? তো আমার মুখস্থ বলবে হ্যাঁ সুন্দর। তারপরে কলকাতায় কিছু লোক আসবে বুঝলে, তো তাদের খুশি করতে হবে। এবার সোনালি তুমি ঘুরে বলবে মানে? অর্জুন তুমি কি করবে? টাক করে নিজে চোখ মেরে দিলেন, এটা করবে, আর কিছু করতে হবে না তোমাকে। এই যে জিনিসগুলো, এটা মানে হিউজ অ্যাক্টার্স ডিরেক্টর, মানে যে এতটুকু অসুবিধে হতো না মানে বুঝতে যে উনি কি বলতে চাইছেন। অ্যাট দ্য সেম টাইম শিশুর মতন একটা গাড়ি কিনলাম, তপনদার কাছে গেছি, এই তুমি নতুন গাড়ি এনেছো, বারান্দাতে ঝুঁকে দেখেছো, আমাকে একটু ঘোরাবে? অনেকদিন গাড়ি চাপেনি, পুরো নিউ আলিপুর বোলেরোতে ঘুরে তারপর চলে এলেন। মানে এই যে জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগতো। তপনদার কথা বলে মানে শেষ করা যাবে না, কিন্তু অনেক কিছু শিখেছি, মানে অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি, যে কোথায় পজ দিতে হয়, কোথায় একটা ডায়লগ ভেঙো না অর্জুন ভেঙো না, কোথায় বলতে হয় এক নাগাড়ে বলে যেতে হবে, কোথায় একটুখানি সাইলেন্স, যেটা বুটিদি বললো যে 1 2 3 20 গুণ, তারপর বললো কি এই যে টাইমিং। এবং সবসময় বলতেন যে তোমরা মিউজিক জানো, তোমরা গান গাও, অভিনয়টাকে মিউজিক ভেতরে নিয়ে অভিনয়টা করো। এটা আরেকটা ইনসিডেন্ট খুব হাসির, সেটা মনে পড়ে গেল। আমি আর সমিত ভঞ্জ মানে বুবুদার ছবি করছি ধর্মযুদ্ধ বলে, তো বুবুদা আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমি অন্তর্ধানের শুটিং ইন্দোরপুরিতে করছি। তো বুবুদা হঠাৎ দেখে তপনদা যেই না দেখেছে, বুবুদা তো মোটা হয়ে গেছিল, এরকম করে চেপে এরকম করে দাঁড়িয়ে আছে। তো বলে তপনদা তাকাতেন না বেশি, তুমি এখানে কি করছো? তো বলে না আমি ওই অর্জুনের সঙ্গে নেক্সট ছবির ব্যাপারে একটা কথা বলতে এসেছি। কি ছবি? তোমরা দামাল ছেলে বলে নিজের অটোবায়োগ্রাফি করছো বলে চলে গেলেন। খুব রেগে থাকতেন, বুবুদাকে নাম করলে খুব রেগে যেতেন, যে নিজেকে কীভাবে নষ্ট করলো, মানে এত বড় সম্ভাবনা, এত একটা পসিবিলিটি ছিল, যে কীভাবে নিজেকে নষ্ট করলো সেটা খুব রাগ করতেন ওর ওপর। এই হচ্ছে তপনদাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তপনদার সঙ্গে 5টা কাজ করেছি এবং আমার মনে হয় যে এটা আমার ভাগ্য, নট ক্যাপাবিলিটি, যে উনি আমাকে নিয়েছেন, উনি আমার সঙ্গে আমাকে দিয়ে কাজ করিয়েছেন। হি ওয়াজ ফ্যান্টাস্টিক। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওই বলে না যে ওয়ান্স ইন এ ব্লু মুন আ ফেস কামস অ্যান্ড সুইটস দ্য হোল ওয়ার্ল্ড। তপনদা ছিলাম সেরকম। হাজারো সাল নরগিস अपनी बेनूरी पे रोती है, बड़ी मुश्किल से होता है चमन में दीदावर पैदा। ওই হচ্ছে তপনদা। অর্জুনদাকে অনেক ধন্যবাদ। যারা একটু দেরিতে এসে পৌঁছেছেন তাদের জন্য বলছি যে আসুন প্লিজ বসুন। তাদের জন্য বলছি আজকে তো আগামীকাল শ্রী তপন সিনহা, আমাদের সবার প্রিয় পরিচালক, তার জন্মদিন, এবং সেটা 100 বর্ষেরও সূচনা হবে, এবং আমরা আজকে ওনাকে স্মরণ করছি। এই এতজন সুন্দর সুন্দর মানুষ যারা ওনার সাথে, তাকে খুব কাছ থেকে দেখেছেন, তার সাথে কাজ করেছেন। আর আমি যখন তপন সিনহার সিনেমার সাথে ডেফিনেটলি আমরা আপনাদের অনেকের মতোই পরিচিত ছিলাম, কিন্তু অরিজিৎ যখন আমাকে প্রথম ইনভিটেশন কার্ডটা পাঠায়, তখন ওনার অটোগ্রাফটা আমি দেখেছি। অটোগ্রাফটার সাথে আমি পরিচিত ছিলাম না, মানে নিজের সইটা উনি যেভাবে লিখেছেন আপনারা দেখতে পাবেন আমাদের পরের ইভেন্টটাই। সেটা হচ্ছে একটা টি, তারপরে একটুখানি ফাঁকা, তারপরে আপন সিনহা, একটা টি যেন একটা ট্রি, একটা গাছের মতো দাঁড়িয়ে আছে এবং সবাইকে কানেক্ট করছে। উনি যেটা বলছিলেন, আমার ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড, তো আমরা বলি যে দেয়ার ইজ নো লিডার উইদাউট ফলোয়ার্স। তো উনি যে কানেক্ট করছেন একজন ওনার শিল্পীকে,
আমার মনে হয় অর্জুনদার সাথে যেরকমভাবে এসেছে বাসবিদির সাথেও একইভাবে কানেক্ট করেছেন এবং কত সুন্দরভাবে সেটাকে মেকানিক্যালি বাসবিদির মতো মানুষকেও একটা ছোট্ট মেয়েকে উনি এমনভাবে ট্রিট করলেন যেটা যখন ট্রান্সলেটেড হলো, যেটা দেখলো মানুষ, তাদের হৃদয়ে পৌঁছে গেল। এর চেয়ে বড় স্কিলফুল ডাইরেক্টর আর কে আসবেন? আমাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে এখানে একটা আমরা পোস্টার রিলিজ করব এবং সেটা আমি আসবে, এরপরেই আসবে, রিলিজ করে নিয়ে ছাড়বো না মুনমুনদিকে চট করে, রীতাদিকেও ছাড়বো না। আচ্ছা, হ্যাঁ, আপনারা সবাই একটুখানি ধরুন। আর আমার মনে হয় যোগেনদা মাঝখানে থেকে, হ্যাঁ একটু এইটুকুনি একটু বসে, এইটুকুনি একটু, হ্যাঁ একটু দাঁড়িয়ে ধরবো। আসুন, অরিজিৎকে আমি ডেকে নেবো। আর যদি তপন সিনহা ফাউন্ডেশনের যারা সদস্য আছেন তারাও আসুন প্লিজ। সেরকম আসতে ওই একটা আমি সারাকেও বলবো একটু, সারা চলে, হ্যাঁ প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সারা কিন্তু আমার পাড়ার মেয়ে, অসম্ভব ভালো গান করে, আমার পাড়ার আচ্ছা, আমরা রীতাদি এবং মুনমুনদির বক্তব্য শোনার আগে আরেকটা ইনগ্রেশন করব। এখানে সৌরভ দত্ত ফটোগ্রাফার উপস্থিত আছেন। সংবাদ দর্পণ তাদের মানে বইমেলার সংখ্যাটা হচ্ছে তপনদাকে নিয়ে, তো সেটার এই ফার্স্ট কভারটা ও আজকে উদ্বোধন করবে আমাদের যারা বিশিষ্ট অতিথি আছেন তাদের হাত দিয়ে। সৌরভ নিয়ে চলে আসুন। দাঁড়াও তো, দাঁড়াও তুমি দাঁড়াও প্লিজ, দাঁড়ান আপনি এখানটা আসুন। পরীক্ষা দিন। আপনি আসুন। আচ্ছা, এরপর রীতাদি, হ্যাঁ প্লিজ বসে যান। রীতাদি বসে। আমাদের মধ্যে উপস্থিত আছেন রীতা বিমানী। রীতাদি এসছেন, আর মানে আমরা সবাই চিনি রীতাদির লেখার সাথে, সবাই পরিচিত। ওনার কলাম পড়তে পড়তে আমাদের বেড়ে ওঠা একটা সময়, আর আজকে প্রথম ওনার সাথে আমারও দেখা। রীতাদিকে বলবো আপনি একটু কিছু যদি বলেন তাহলে খুব ভালো। এটা হাতে নিয়ে বলবো। আমি আসলে এই সিনেমা জগতের নই, কাজেই আমি তপনদার অনেক অনেক ফিল্ম দেখেছি, কিন্তু ওর সঙ্গে সেরকম আলাপ হয়নি, এটাই আমার দুর্ভাগ্য। আমার হাজব্যান্ড কিন্তু ওর খুব বড় ফ্যান ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওনার ফ্যান ছিলাম। আপনার কাজে আমার জগৎ একটা আলাদা, সেটা হচ্ছে যেটা বলে পিআরকে বলে জনসংযোগ। হ্যাঁ, এটাই আমার পেশা, মানে অন্তত 50 বছর ধরে। কাজে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সেটার মাধ্যমেও আমরা মানে দেখেছি, শুনেছি, উপভোগ করেছি, সবই হয়েছে। সিনেমা নিয়ে ওনার কোন সিনেমার যেটা আপনার ভালো লেগেছে সেটাও আমি সেটা, হ্যাঁ আমি সেটাই মনে করতে চেষ্টা করছি। ও বাহ, দেখি যোগেনদার কিরকম সিগনেচার। আচ্ছা, আমার কিন্তু স্পেলিং হচ্ছে রি-তয়াকার। এটুকুই বলবো যে আজকের দিনে
আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। আর আমরা দুঃখিত যে যেটা বলছিলে যে এটা যদি ইউরোপে হতো, অন্য জায়গায় হতো, তাহলে এখন মানে আমরা তপনদা তো ফেরত দিয়ে দিতেন টাকা, আর আমার একটাই ফিল্ম করেছিলাম মানে রাজা রামমোহনের ওপর একটা ডকুমেন্টারি করেছি, সেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে টাকা দিয়েছিল, কিন্তু সেই এত কম টাকা যে সেটা আর খুব ফেরত দিতে পারিনি, বরং আমাদের অনেক কস্ট কাটিং এখানে ওখানে করতে হয়েছে অ্যাক্টিং। কিন্তু আজকে সত্যি খুবই আমি অভিভূত যে আপনারা এরকম আমাদের একজন মানুষকে কেন্দ্র করে সবাই হ্যাঁ 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 চলে এসেছে। এইটুকু বলেই আমি শেষ করছি। আমরা এখন মুনমুনের কাছে শুনতে চাই কি বলবে। মুনমুনদের কাছে শুনতে চাই, মাইক্রোফোনটা দিই। Robi, can you see Munmundi me? needs no introduction. Robi, can you see me properly? You don't want me to stand? আর একটুখানি উপরে লাগালে ভালো হয়, মানে তাহলে মাইক্রোফোনটা আওয়াজটা এরকম, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটায় লাগালে সবচেয়ে Okay. Can you hear me? Can you see me? লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার তপন সিনহার বিষয়ে I've got a lot to say. আমার অনেক মেমোরিজ আছে, কেন শুধু শুটিংয়ে নয়, আউটডোর শুটিংয়ে নয়, আমাদের বাড়িতে ওরা দুজনে আসতো এজ এ কাপল, অ্যান্ড টলিগঞ্জ ক্লাবে আমরা যেতাম, কি তালুকদাসের গার্ডেন হাউসে আমরা যেতাম। আমার প্রথম আলাপ হয়েছিল একজন ভদ্রমহিলা, টলিগঞ্জ ক্লাবে বসে আছি, চা খাচ্ছি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে, তখন একজন ভদ্রমহিলা পেছন থেকে এসে আমায় ট্যাপ করে বললো, আমি ফিল্ম ডিরেক্টর, তোমাকে চাই, তুমি কি নেগেটিভ রোল করবে? আমি তখন আই জাস্ট ডান 1 or 2 films, so I'm not arrogant, but মা কোনোদিন নেগেটিভ রোল করেনি, তো আমি বললাম why should I work in a negative role in a commercial film কি কিছু। I didn't know who she was, অরুন্ধতী দেবী। তো ওনার সাথে কাজ করা হলো দীপার প্রেমে অনেক পরে, আগে কাজ হলো আমার তপন সিনহার সাথে, অ্যান্ড হি ওয়াজ নর্মালি আমরা শুনি সুব্রত মিত্রর সাথে কথা বলতে বলতে উনি বলেছিলেন আমাকে যে দ্য বস ওয়াজ ইন লাভ উইথ হার, আই ওয়াজ ইন লাভ উইথ হার। আমাদের ইউনিটে প্রত্যেকে উই ওয়ার অল ইন লাভ উইথ মাধবী মুখার্জি। সেটা অনেকের কাছে শুনেছি যে অনেক ডিরেক্টররা প্রেমে পড়েছে উইথ দ্য হেরোইনস। আই ওয়াজ ইন লাভ উইথ তপন সিনহা in a different way. My mind, my heart was in love with him, and he reciprocated. At the same time, I was also onar meye, mane aptare bhalobeshe ja ja hoy ekjoner sathe kaj korte gele, we had that those different kinds of shades of relationships. Alpona ar ami gelam Bihare, তপন সিনহার আউটডোরে, তো আলপনাকে বলেছিল তুমি একটু রোগা হও। আমি ঘি ভাত খেতাম, সেদ্ধ ভাত। সো আলপনা 2-4 দিন দেখে বললো, মনে আমিও তোর ঘরে এসে তোমার সাথে খাবো বলে। ওয়েন শি ওয়াজ লিভিং, তপন সিনহা সেড, তোমাকে কিন্তু এই ফিগারের জন্য নেওয়া হয়নি, ইউ ওয়ার সাপোজ টু লুজ ওয়েট। বাট হি সেড ইট ইন সাচ আ সুইট ম্যানার দ্যাট ইট ওয়াজ নট অফেন্সিভ, কি বকুনি না, কিছু না। আমায় উনি একদিন বকুনি দিয়েছিলেন, বৈতুর্যতে আমার একটা গান গাবার কথা ছিল, অ্যান্ড বম্বে থেকে কাজ করে এসে ওনার শুটিং যখন জয়েন করলাম, বললো মুনমুন গানটা আমরা রাখছি না ছবিতে। সো আই ওয়াজ আ লিটল হার্ট, ঠিক আছে। পরে উনি আমাকে বললো যে ইউ ডিড নট রিহার্স, ইউ ডিডন্ট টেক ইট সিরিয়াসলি, সো আই জাস্ট কাট আউট দ্য সং। দ্যাটস জাস্ট 1 or 2 instances. There are hundreds of memories of Tapan Sinha and of many directors that I've worked with of that, what can I say, of that stature. There was Rishikesh Mukherjee, there was Jabbar Patel, onike chilo, but he is the one who I'll remember for his sense of humor, his love and his instructions. Actor Joginda দেয়ালের ওপরে আমাকে বলছে যে আমি ক্যামেরা ফলো করছি, তোমার হাত, তুমি কিছু খুঁজছো দেয়ালে, সো দ্য ক্যামেরা ইজ গোইং টু ফলো ইয়োর হ্যান্ড, হ্যাঁ তুমি খুঁজছো। সো আমি didn't know anything, still don't, তো হাতটা নিয়ে এরকম করে খুঁজছি, কি খুঁজছি জানি না, বাট উনি বলেছেন কিছু খুঁজতে। তখন উনি বলেছিলেন মুনমুন ওরম করে না, when you are looking then you search,
থেমে থেমে টেক্সচারটা ফিল করো, সি যে কি আছে, এটা আমাদের ছবি আঁকার ব্যাপারের মধ্যে থাকে। সো স্মল ইনস্ট্রাকশন আমার মনের মধ্যে থেকে গেছে। সো লাইক দ্যাট দে ওয়ার হান্ড্রেডস। অ্যান্ড পরশুদিন ওনার ছেলের সাথে, রানার সাথে কথা হলো। রানা ওয়াজ অলওয়েজ দেয়ার ছোটোবেলা থেকে, মা বাবা দুজনে স্ক্রিপ্ট পড়তো, আলোচনা করতো। আর আমি জিজ্ঞেস করলাম, তুমি ইউ নট ইন্টারেস্টেড ইন ফিল্মস এনিমোর? তো বললো না, আমি ব্যাঙ্গালোরে অন্য কাজে আছি। বাট আজকে কিন্তু দাঁড়িয়ে এখানে থাকা উচিত ছিল, দুজন থাকুক কি পাঁচজন থাকুক, রানারই দাঁড়ানো উচিত ছিল, বিকজ হি উড হ্যাভ হ্যাড আ লট টু সে অ্যাবাউট হিজ ফাদার অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিং। মেবি নেক্সট টাইম ওনাকে ডাকা যাবে। অ্যান্ড আমাদের অনেক ফিল্ম ক্লাবস আছে, দেখো ওখান থেকে অনেক অডিয়েন্স আসবে তপন সিনহার গল্প শুনতে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। আমি জাস্ট একটাই করছি ইন্টারাপ্ট, সেটা হচ্ছে তপনদার বিষয় মানে শুধু নয়, আমাদের এই বছরে অনেকে শতবর্ষ, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখানে একটা খুব আনন্দের বিষয় যে যোগেন্দা রয়েছে। যোগেন্দা ইন্ডিভিজুয়ালি একটা চার্ট করেছেন যে যাদের সেন্টিনারি চলছে তাদের প্রত্যেকের স্মরণে একটা করে প্রোগ্রাম করা। আমি মানে করলাম যোগেন্দ্রকে, তরুণ মজুমদারের শতবর্ষ নয়, ওনার প্রথম ডেট অ্যানিভার্সারি স্মরণে একটা করলাম, অনুষ্ঠান করলাম। এবং যোগেন্দা, মৃণালদা, তপনদা এদেরও প্রোগ্রাম করতে চাইছেন। আগামী ইচ্ছে আছে তপনদার তৈরি কিছু ডকুমেন্টারিজ আছে, তপনদার এমন কিছু ছবি আছে যেগুলো খুব একটা দেখা যায় না, যেমন আরোহী, আধার পেরিয়ে, এই ছবিগুলো দেখানো। আর তাছাড়া তপনদার উপর একটা এক্সিবিশন, তপনদার ছবির বিভিন্ন মেটেরিয়ালস, লবেকার্স কিছু এখানে রেখেছি আজকে আমরা, বুকলেটস, পোস্টার্স, এগুলো নিয়ে। সেইগুলো আমাদের ইচ্ছে আছে। দেখা যাক আমাদের মানে 2023 এর 2 অক্টোবর থেকে 2024 এর 2 অক্টোবর পর্যন্ত আমরা কিছু কিছু জিনিস করব। দুটো কথা বলতে চাই। there was one film of তপন সিনহা যেটা নিয়ে খুব বেশি একটা আলোচনা শুনি না, বাট আদার দেন আমার মায়ের কয়েকটা ছবি যেগুলো দেখে আমি চোখের জল ফেলেছিলাম খুব ছোটোবেলায়, তপন সিনহার একটা ছবি আমার খুব it's very near to me, আদালত ও একটি তনুজা। সো বম্বেতে তো খুব কম লোকই দেখেছে, তনুজার বিষয়ে কিছু বলে না। দ্যাট আই থিঙ্ক ইজ ওয়ান অফ হিজ বেস্ট ফিল্মস। হ্যাঁ, আর আরেকটা কথা বলতে চাই, আজকে ওনার বার্থ সেন্টিনারি সেলিব্রেশনের জন্যে আমরা ম্যাগনেট পাবলিশিং হাউস, ম্যাগনেট পাবলিশিং হাউসে সেরা দাঁড়িয়ে আছে বলে and এই অনুষ্ঠান করেছে বলে মেনি জায়গা, এটা জায়গা এরকম একটা গ্যালারি মতো আছে, আমি নিজেও জানতাম। It's my good fortune and I'm honored to have these stars at my premise. we're all artists. I'm so happy. We're very happy to be here. Thank and you so hope you do much. very এই জায়গাটা আমাদের খুব পুরনো ইম্পের এলাকা। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই বাড়িটার পাশে একটা পুজোর প্যান্ডেল হচ্ছে, আর তার পাশে আমাদের বাড়ি, মানে আমার আর পৈতৃক বাড়ি, আমি যেখানে থাকি। সেই বাড়িটা এক সময় ওপার বাংলা থেকে এসে যোগেন্দা প্রথম এই বাড়িতে ছিলেন। মানে এই বাড়িটা ছিল একটা পুলিশের ব্যারাক, মানে আমার দাদু পুলিশে ছিলেন এবং যোগেন্দা এবং এই বাড়িতে যোগেন্দা মানে আর কি বালিগঞ্জ স্টেশন থেকে ওনার স্মৃতিচারণে রয়েছে যে ঘোড়ার গাড়িতে করে সেখানেই যে নামেন। তখন অ্যাড্রেসটা ডিফারেন্ট ছিল, 95, মানে তখন বলে দেওয়া হতো যে অ্যাড্রেসটা মানে আর কি বাচ্চারা অ্যাড্রেসটা জানে, হারাবে না। আর এই যে রাস্তার আর এই যে পুজোটা, এই পুজোয় যোগেন্দা মানে প্রথম অনেক কিছু দেখেন, কলকাতা দুর্গাপুজো দেখেন, এই পুজোতে যোগেন্দা দেখেন সাইগালে তানসেন এবং হেমন্ত মুখোপাধ্যায় গায়ের বধূ, উনি গাইছেন এখানে। এইগুলো যোগেন্দার স্মৃতিতে মাঝে রয়েছে। আমার বাবাকে কেউ কমিক রোল ছাড়া দিতে চাইতেন না, তো এটাতে বাবার একটা দুঃখ তো ছিলই, কিন্তু তপন কাকু একমাত্র বাবাকে দিয়ে করিয়েছিলেন। আপনারা সবাই জানেন বোধহয়, বইটার নাম হলো কি বই? গল্প হলো সত্যি। হ্যাঁ, গল্প হলো সত্যিতে বাবাকে দিয়ে করেছিলেন এবং উনি সবসময় বলতেন যে উনি একজন অ্যাক্টর, কমেডিয়ান না। তো সেই জন্য তপন কাকুর সম্বন্ধে আমাদের বাড়িতে একটা আলাদা ইয়ে ছিল, মানে আমাদের বন্ধুত্বটা, সম্পর্কটা অন্যরকম ছিল। আর যেহেতু উনি বাবাকে এতটা মূল্য দিয়েছিলেন, সেই জন্য উনি আমার কাছে অনেক উঁচুতে উঠে গেছেন ওইটা শোনা মাত্রই। ইনফ্যাক্ট একটা কথা বলবো যে যখন ভুটিদি, মানে আমি ভুটিদি বলি,
যে যখন কথা উঠলো তখন হারমোনিয়াম যদি আপনারা দেখেন, তাতে ভানুদার যে রোলটা ছিল আমাদের মনে হবে হাসি পাচ্ছে, কিন্তু যে কথাগুলো বলছেন সেগুলো খুব কিন্তু সিরিয়াস কথা। ওই পুলিশ অফিসার যেটা বলছে যে কি হলে কি হবে, ওটা এত সুন্দরভাবে তপনদা করেছিল যে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই গল্পগুলো সত্যির একটা সিনে বাসবিদ্যির বাবা যেখানে অভিনয় করছেন সেখানে তপনদা নিজের গলায় এক লাইন গান গেয়েছিলেন একটা, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সমাপের আগে একটা এটা সবাই খুব ভালো লাগবে, এটা নিয়ে থ্যাংক ইউ। আমরা অভাগী স্বর্গ করতে বোলপুরে গেছি এবং বোলপুর লজে আমরা সবাই উঠেছি। কে কে জানেন? তপনদা তো উঠেছে, আমি তো উঠবই, বোলপুর লজেই থাকবো তপনদার ওখানে। জয়া বচ্চনও কিন্তু বোলপুর লজে ছিল এবং 10:30 11টার সময় একটা ফোন আসে বম্বে থেকে, বোলপুর লজের লোকেরা বলেছে এখন হবে না, এখন ডাকা যাবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। কে? অমিতাভ বচ্চন ফোন করেছিল। এই আলোচনা আমার মনে হয় যে মানে স্নোবলের মতো যত চলবে তত বড় হতে থাকবে এবং এটা আমাদেরও ছেড়ে যেতে চাইবে না, কিন্তু সব কিছুর একটা শেষ তো থাকে। কিন্তু শেষ করার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মনোহরপুকুর রোডে যে বাড়িটায় যোগেন্দ্ররা থাকতেন সেই বাড়িটাতেই তপন সিনহা ফাউন্ডেশনও ওই বাড়িটাতে তৈরি এবং তপন সিনহা নিজে ছিলেন সেটাতে যেদিন তৈরি হয়। আগামীকাল ওনার জন্মদিন। ওই বাড়ির দেওয়ালে যোগেন্দ্র একটা ময়ূর এঁকেছিলেন, অরিজিতা মায়ে বলেছে, কিন্তু আনফর্চুনেটলি সব ভালো জিনিস, অনেক ভালো জিনিসের মতে সেটা আর অস্তিত্ব নেই। সেই দেয়াল বোধহয় উড়িয়ে দেওয়া হয়েছে বা কিছু একটা ভেঙে দেওয়া হয়েছে। একটা রিকোয়েস্ট আছে যোগেন্দ্রার কাছে, মারাদোনার পায়ে যেরকম ফুটবলটা খুব ভালো মানায়, যোগেন্দ্রার সাথে জল আর রংটা খুব ভালো মানায়, সাথে একটা ক্যানভাস আমাদের সাথে আছে। উনি যদি ওই ময়ূর যদি একটা এঁকে দেন, আমাদের সাথে রয়েছে এইখানে, আমরা সবাই সাক্ষী থাকবো তার, আর ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে মনে রাখবে। আশিক হ্যাঁ নিশ্চয়।